শুভেচ্ছা নিন। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এখন এক নতুন ঘূর্ণাবর্ত। একদিকে বাংলাদেশের ক্ষমতার অলিন্দে পালা বদলের অস্থিরতা, অন্যদিকে দিল্লির সাউথ ব্লকের করিডোরে চলছে গভীর ম্যারাথন বৈঠক। মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবিওর ভারত সফর কি তবে বাংলাদেশের রাজনীতির গতিপথ বদলে দিতে চলেছে? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে রুবিওর আলাদা আলাদা বৈঠকের পর থেকে একটা জল্পনা তুঙ্গে উঠেছে। প্রশ্ন উঠছে, শেখ হাসিনা কি তবে সত্যি ফিরছেন দেশে, নাকি বঙ্গোপসাগরের নীল জলরাশি সাক্ষী হতে চলেছে এক নতুন কোন রাজনীতির? দিল্লি ওয়াশিংটন বৈঠকে কি বার্তা দিল ভারত, সেটা প্রথমে দেখা যাক। মার্কো রুবিওর সঙ্গে ভারতের উচ্চপদস্থ কর্মকর্তাদের বৈঠকের নির্যাস এখন কূটনৈতিক মহলের আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভারত যে বাংলাদেশে তার নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ নিয়ে ভীষণ রকমের উদ্বিগ্ন, সেটা স্পষ্ট। দিল্লির পক্ষ থেকে মার্কিন প্রতিনিধি মার্কো রুবিওকে সরাসরি জানানো হয়েছে, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার যে পথে হাঁটছে তা ভারত এবং বৃহত্তর দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য বিপদের কারণ হয়ে উঠছে। বিশেষ করে পাকিস্তান ও চীনের সঙ্গে বাংলাদেশের বর্তমান নীতি নির্ধারকদের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা দিল্লির অস্বস্তির কারণ হয়ে উঠেছে। সাধারণ অস্বস্তি নয়, রীতিমতো অস্বস্তি। এর পাশাপাশি বাংলাদেশে সেই শেখ হাসিনার 2024-এর 5ই আগস্টে পতনের পর থেকে যে জঙ্গি কর্মকাণ্ড, উগ্রবাদী গোষ্ঠীর তৎপরতা শুরু হয়েছিল মোহাম্মদ ইউনূসের আনুকূল্যে, সেই তৎপরতা তারেক রহমানের আসার সময় একটু কমেছিল, কিন্তু এখন আবার সেটা বেড়ে গেছে। বেড়ে যাওয়ার বড় কারণ তারেক রহমান ও তার পূর্বসূরি মোহাম্মদ ইউনূসের মতো পাকিস্তানের সাথে সম্পর্ক ঘনিষ্ঠতর করার সেই জায়গাতে চলে যাচ্ছে। সুতরাং বাংলাদেশে গত কয়েক মাসে জঙ্গি কর্মকাণ্ড, উগ্রবাদী গোষ্ঠীর তৎপরতা যে উদ্বেগজনকভাবে বেড়ে উঠেছে এবং ভারত যেটা কোনোভাবেই মেনে নেবে না, তার অকাঠ্য তথ্য প্রমাণ ভারতের পক্ষ থেকে মার্কো রুবিওর কাছে তুলে ধরা হয়েছে। ভারত স্পষ্ট করেছে, প্রতিবেশী দেশের মাটিতে দাঁড়িয়ে কোনো দেশ বিরোধী শক্তি, ভারত বিরোধী শক্তির উত্থান দিল্লি আর নীরব দর্শকের মতো মেনে নেবে না। এর ফলে, এবং এটা শুধু জানানো নয়, কূটনৈতিক সূত্রের খবর অনুযায়ী ভারত এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দুটি নির্দিষ্ট প্রস্তাব বা অপশন রেখেছে। আইদার অর, হয় এটা নয় ওটা, যে কোনো একটা বেছে নিতে হবে। ওই মধ্যপন্থী বলে কিছু নেই। প্রথমত প্রথম অপশন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে অতি দ্রুত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে, যা দেশটিতে গণতান্ত্রিক স্থিতিশীলতা পুনরুদ্ধার করবে। ভারতের বক্তব্য স্পষ্ট, 2024-এর জানুয়ারির নির্বাচন যেটা শেখ হাসিনা করেছিলেন, সেটা যদি বিএনপি সেই নির্বাচন বয়কট করেছিল বলে যদি সেই নির্বাচন মান্য না হয়, তাহলে আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচন 2026-এর ফেব্রুয়ারিতে হলো, সেটা কি করে গ্রহণযোগ্য হবে? সেটা হতে পারে না। কারণ
দু রকমের নিয়ম কখনো গণতন্ত্রের মাপকাঠি হতে পারে না। ভারত মনে করে শেখ হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, সেই শূন্যতা মৌলবাদী শক্তিকে মদদ দিচ্ছে। তারেক রহমানের ঘরে ফেরা এবং ভারত তার দিকে যে বন্ধুত্বের যে অলিভ ব্রাঞ্চ, তার কাছে ফুলের তোড়া তার কাছে পাঠিয়ে দিয়েছিল, তার বড় কারণ ছিল তারেক রহমান দেশে গণতান্ত্রিক ব্যবস্থার পুনরুদ্ধার করার চেষ্টাটা করবেন। সেটা তারেক রহমান করেননি, বরং তিনি প্রকারান্তরে মৌলবাদী শক্তিকে মদদ দিয়ে যাচ্ছেন। এই মদতটা আরো সম্ভব হচ্ছে, বেড়ে যাচ্ছে এই কারণেই যে এখন দেশে শেখ হাসিনার রাজনৈতিক দলটির তার অনুপস্থিতি। এটা হচ্ছে প্রথম অপশন। তাহলে হলো শেখ হাসিনাকে দেশে ফেরাতে হবে এবং যত শীঘ্র সম্ভব অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক একটি নির্বাচনের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় অপশনটি হলো, যদি এই পথ রুদ্ধ হয় তবে ভারত তার জাতীয় স্বার্থ সুরক্ষায় নিজের মতো করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অর্থাৎ প্রয়োজনীয় ব্যবস্থা মানে যেটা ভারত নিজের জন্য প্রয়োজন মনে করবে, নিজের স্বার্থ রক্ষার জন্য ভারত সেইটা করবে। এর মধ্যে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে বা দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ভারত কঠোর পদক্ষেপ নিতে পিছুপা হবে না। এর সাথে আর একটা জিনিসও বলার প্রয়োজন আছে, সেটা হলো পশ্চিমবঙ্গে নির্বাচনে মমতা ব্যানার্জি সরকারের বিপুল পরাজয় এবং বিজেপির বিপুল জয়লাভ, এবং এই জয়ের পর থেকে পশ্চিমবঙ্গে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যেভাবে তাদেরকে সঙ্গত দিয়ে তাদেরকে রেখে দেওয়ার ব্যবস্থা করেছিল মমতা ব্যানার্জির সরকার, সেই ব্যবস্থাটা এবার ধূলিসাৎ হবে। পরিষ্কারভাবে শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন যে এরপরেই আসছে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। অর্থাৎ কারা অনুপ্রবেশকারী তাদেরকে ডিটেকশন, তাদের নাম ভারতের যে কোনো রেজিস্টার থেকে সব জায়গা থেকে কেটে দেয়া এবং তারপরে তাকে ডিপোর্ট করে দেয়া। শুভেন্দু অধিকারী আরো বলেছে এই ডিপোর্টেশন আইন, আদালত, কোর্ট মারফত হবে না। তারা কোর্টে যাবে, তাদের জেলখানায় রাখা হবে, তাদেরকে হাজার হাজার লক্ষ লক্ষকে খেতে দেয়া হবে। এইভাবে চলবে না। ভারতের পশ্চিমবঙ্গের ট্যাক্স পেয়ারের টাকায় তাদেরকে জামাই আদরে রাখা চলবে না। সুতরাং কি, সেটা হচ্ছে ধরো, পুশব্যাক করো। যদি বাংলাদেশের বিজিবি, বর্ডার গার্ডস বাংলাদেশ যদি রাজি না হয় তাদের নিতে, তাহলে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করবে ভারত। রুবিও কি এই প্রস্তাবে রাজি হয়েছেন? কূটনৈতিক সূত্রের ইঙ্গিত, আমেরিকা প্রথম বিকল্পটির পক্ষে অবস্থান নিয়েছে এবং মোটামুটি দৃঢ় অবস্থান নিয়েছে। শুধু অবস্থান মানে ভারতের প্রস্তাবকে সমর্থন করা, আর দৃঢ় অবস্থান মানে হচ্ছে ভারত এই প্রস্তাবের পক্ষে, অর্থাৎ শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যাপার এবং নির্বাচন শীঘ্র অনুষ্ঠানের ব্যাপার। এই দুটো জিনিস করার পক্ষে ভারত যদি কোনো দৃঢ় অবস্থান নেয়, আমেরিকা তাকে সমর্থন দেবে। ওয়াশিংটন বুঝতে পারছে দক্ষিণ এশিয়ায় চীনের আধিপত্য রুখতে হলে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের পুরনো রাজনৈতিক ভারসাম্য, যে ভারসাম্য শেখ হাসিনার আমলে ছিল, সেই ভারসাম্য ফেরানোই মার্কিন স্বার্থের জন্য বেশি অনুকূল। কি ভারসাম্য ছিল শেখ হাসিনার আমলে? ভারতের সাথে শেখ হাসিনার যত বাণিজ্য হতো, রপ্তানি আমদানি যা হতো, তার 3 গুণ আমদানি বাংলাদেশ করে চীন থেকে। অর্থাৎ চীনের সাথে তাদের আর্থিক সংযোগ খুব দৃঢ় ছিল। ভারতের সাথে সম্পর্ক ছিল তাদের
দৃঢ় ছিল কোনটা? তাদের ভূ রাজনৈতিক সম্পর্ক। সুতরাং সেই সম্পর্কে ফিরে যাওয়াটা হচ্ছে মার্কিন স্বার্থ এবং ভারতীয় স্বার্থের জন্য বেশি অনুকূল, এবং এটা বাংলাদেশের জন্যও বেশি, বাংলাদেশের স্বার্থেরও অনুকূল। শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে তাহলে এই অপশন যখন গৃহীত হচ্ছে, তখন আসছে প্রশ্ন, শেখ হাসিনা নিজে কি ফিরবেন? আমি গতকাল একটি ভিডিও করেছি, সেখানে বলেছি যে শেখ হাসিনা নিজেই বলছেন আমি এবার দেশে ফিরতে চাই, ভারতের চাপে নয়, আমেরিকার চাপে নয়, অন্য কারোর স্বার্থে নয়। তিনি বলছেন বাংলাদেশের মানুষের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে আমাকে দেশে ফিরতে হবে। গত কয়েক মাসে বাংলাদেশের পরিস্থিতি যেভাবে বাক বদল করেছে, তাতে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে আলোচনা এখন আর পর্দার আড়ালে নেই। শোনা যাচ্ছে সমস্ত সমীকরণ যদি ঠিকঠাক মতো এগোয়, এবং সেটা এগোবার সম্ভাবনাই বেশি, তবে আগামী 4 থেকে 5 মাসের মধ্যে বাংলাদেশে এক অভাবনীয় রাজনৈতিক পট পরিবর্তন ঘটতে পারে, যে কথাটা আমি আমার গতকালকের ভিডিওতে বলেছি। এটা কেবল হাসিনার ফেরা নয়, এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। যে পরিকল্পনার অংশে রয়েছে, পরিকল্পনাকারীদের মধ্যে আছে আমেরিকা এবং ভারত, এবং পরোক্ষে শেখ হাসিনা নিজে। শেখ হাসিনাকে ঘিরে ভারতের এই পরিকল্পনা কেন? কারণ দীর্ঘদিনের অভিজ্ঞতা ও ভূ রাজনৈতিক বোঝাপড়ায় হাসিনাকেই দিল্লি স্থিতিশীলতার প্রতীক মনে করে। তবে এই প্রত্যাবর্তন হবে অনেক বেশি সতর্কতার সঙ্গে, যেখানে থাকবে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও আঞ্চলিক শক্তিগুলোর সমন্বিত একটা কার্যক্রম রূপরেখা। শেষ করি আলোচনা। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। বাংলাদেশের বিরোধী গোষ্ঠীগুলো এবং চীন, পাকিস্তান তাদের আপত্তি উপেক্ষা করে ভারত ও আমেরিকার এই যৌথ কৌশল কতটা সফল হবে সেটা সময় বলে দেবে। তবে যা স্পষ্ট মনে হয়, ভারতের ভূমিকা, আমেরিকার ভূমিকা, তার সাথে সেইটা দেখেই মনে হয় এই কৌশল, যৌথ কৌশল সফল হবে। রাজনীতির খেলায় অঙ্ক যত দ্রুত মেলানো হয়, বাস্তবে তার প্রয়োগ কিন্তু ততটাই জটিল হয়ে উঠতে পারে, সম্ভাবনা থাকে। তবে একটা বিষয় নিশ্চিত, মার্কো রুবিওর ভারত সফর বাংলাদেশের রাজনীতিতে এক নতুন ক্লক টাইমার সেট করে দিয়েছে। আগামী 4-5 মাস পরে হবে বাংলাদেশের, আগামী 4-5টি মাস এটা হবে বাংলাদেশের ইতিহাসের এক ক্রান্তিকাল। দিল্লির নিরাপত্তা উদ্বেগ, ওয়াশিংটনের গণতান্ত্রিক অগ্রাধিকার এবং ভারত মহাসাগর, বঙ্গোপসাগরে তাদের ভূ রাজনৈতিক স্বার্থ, এই সব কিছুর সমন্বয়ে বাংলাদেশ কি তবে আবার পুরনো পথে ফিরবে, নাকি দক্ষিণ এশিয়ায় জন্ম দেবে এক নতুন সংকটের? এর উত্তর দেবে আগামী দিনগুলো। আজকের মতো বিশ্লেষণ এখানেই শেষ করছি। তুরস্ক এবং প্যারিসের উদ্দেশ্যে গতকাল ভোরে বাংলাদেশ ত্যাগ করেছেন মোহাম্মদ ইউনূস। তারপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় উঠেছে, ডক্টর ইউনূস কি পালিয়ে গেলেন? অনেকেই আমাকে ব্যক্তিগতভাবেও জিজ্ঞেস করেছেন। আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। এর সাথে রয়েছে আজকে দুপুরে যে বিখ্যাত মহিষ ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কথা বলেছিলাম, তার সর্বশেষ আপডেট। শেষ পর্যন্ত সাথে থাকবে। গতকাল ভোর 4:40-এ চার্টার্ড বিমান, অর্থাৎ ভাড়া করা বিমানে চড়ে 12-13 জন সফর সঙ্গী সহ সামরিক প্রহরায় অত্যন্ত গোপনীয়তার সাথে মোহাম্মদ ইউনূস বাংলাদেশ ত্যাগ করেছেন, এবং তিনি প্রথমে তুরস্কে গিয়েছেন। কেন এই রাগঢাক, কেন এই গোপনীয়তা?
তার সাথে যে 12-13 জন সফর সঙ্গী ছিলেন তার মধ্যে 2 জন হলো বর্তমানের আমলা, 2 জন হলো আহ, সাবেক আমলা, 2 জন ইনুস সেন্টারের। তবে তার মধ্যে লামিয়া মোর্শেদ এবার তার সফর সঙ্গী হননি, এবং যুদ্ধ অপরাধী হিসেবে সাজাপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের একজন এবং তার ব্যক্তিগত প্রহরী যারা তার সাথে থাকেন তারা মিলে তুরস্কে গিয়েছে। তুরস্কে যাবার পরে তুরস্ক এবং পাকিস্তানের তুরস্ক এম্বাসির যৌথ আয়োজনে তিনি একটি মিটিং করেন, যে মিটিং এ উপস্থিত ছিলেন মূলত ওআইসি ভুক্ত ইসলামিক দেশগুলোর প্রতিনিধিরা। সেখানে সূচনা বক্তব্য দেন ডক্টর ইউনূস। এই বৈঠকটি আয়োজন করা হয়েছিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, যিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং যে নির্বাচনটি আর কদিন পরেই সম্ভবত ৩রা জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে ডক্টর খলিলের পক্ষে ক্যাম্পেইন করবার জন্যই তিনি তুরস্কের এই সভায় বক্তৃতা করেছেন, এবং তিনি সেই সভায় বক্তব্যে বলেছেন যে ডক্টর খলিল ব্যক্তিগতভাবে তার অত্যন্ত বিশ্বস্ত এবং তিনি মনে করেন যে ডক্টর খলিল যদি এই সভাপতি পদে নির্বাচিত হয় তাহলে জাতিসংঘের পক্ষে তিনি সারা পৃথিবীতে ব্যাপক ভূমিকা রাখতে পারবেন। বিশেষ করে ডক্টর খলিল খুবই ইনোভেটিভ আইডিয়ার অধিকারী একজন মানুষ, খুবই নতুন এবং সৃজনশীল আইডিয়া তার মাথা থেকে আসে, যেটা ডক্টর ইউনূস নিজেই তার প্রমাণ, এবং তারুণ্যকেও ডক্টর খলিল ধারণ করেন। সো পৃথিবীর তারুণ্যের পক্ষে ডক্টর খলিল নির্বাচিত হলে সোচ্চার থাকবেন, এবং জাতিসংঘে দেখা গেছে যে এখানে মোটামুটি বড় বড় দেশগুলোর স্বার্থ সংরক্ষিত হয়, ছোট দেশগুলোরা বরাবরই উপেক্ষিত থাকে, কিন্তু ডক্টর খলিল নির্বাচিত হলে তিনি ছোট দেশগুলোর স্বার্থের সপক্ষে একটা স্ট্যান্ড নেবেন। এই সব কারণে তিনি ডক্টর খলিলকে জেতানোর জন্য ওআইসি ভুক্ত দেশগুলোর উপস্থিত যেসব প্রতিনিধি ছিলেন তাদের প্রতি অনুরোধ করেন। এই যে চার্টার্ড বিমানে তিনি তুরস্ক গেলেন, এটি কিন্তু বাংলাদেশ সরকারের পয়সায় ভাড়া করা। এটা ইউনূস সেন্টার কিংবা মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত অর্থে নয়, অর্থাৎ সরকারি অর্থায়নে তিনি বিমান ভাড়া করে তার সফর সঙ্গীদের নিয়ে তুরস্কে গিয়েছেন, এবং তুরস্কের এই সভা শেষে তিনি গিয়েছেন প্যারিসে, এবং প্যারিসে তিনি আজকে তার ব্যক্তিগত কাজ এবং ঈদ টিদ এসব মিলিয়ে তিনি আজকে ব্যস্ত সময় কাটাবেন। আগামীকাল প্যারিসে স্থানীয় সময় সন্ধ্যা 6টায় তিনি আরো একটি মিটিং করবেন এই ডক্টর খলিলের সমর্থনে। সেখানে উপস্থিত থাকবেন জাতিসংঘের সাবেক কর্মকর্তা, বিভিন্ন তার পরিচিত সাবেক কূটনীতিক, বর্তমান কূটনীতিক এবং প্রভাবশালী অনেককেই তিনি আমন্ত্রণ জানিয়েছেন এই সভায়, এবং সেখানেও তিনি ডক্টর খলিলকে নির্বাচনে বিজয়ী করবার পক্ষে বক্তব্য রাখবেন। ব্যক্তিগত আলোচনায় ডক্টর ইউনূস বলেছেন যে তিনি ডক্টর খলিলের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী, এবং ডক্টর ইউনূস মনে করেন যে ডক্টর খলিল যদি এই পদে জয়লাভ করে তাহলে বর্তমানে বাংলাদেশে অন্তত 2029 পর্যন্ত তাদের নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে। ডক্টর ইউনূস প্রায়শই কথায় বলেন যে বর্তমান যে তারেক রহমান সরকার, এটি তার সরকারেরই একটা এক্সটেনশন বা সম্প্রসারণ, এবং তিনি এই সরকারের উপরে তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে বলেই মনে করেন। এই যে প্যারিসে তিনি যে বক্তৃতা দেবেন, তুরস্কে যে নিজে বক্তৃতা করলেন, এই দুই জায়গাতেই তিনি বলেছেন ডক্টর খলিলকে নির্বাচিত করতে, এবং তিনি তার নিজের জন্য দোয়া চেয়েছেন, এবং তিনি জাতিসংঘের মহাসচিব পদে আগামীতে নির্বাচন করবেন, এবং তিনি নির্বাচনে বিজয়ী হলে এই অঞ্চলে এবং বাংলাদেশে তাদের যে নিয়ন্ত্রণ বর্তমানে আছে সেটা 2035 পর্যন্ত সম্প্রসারিত হবে, অর্থাৎ 2035 পর্যন্ত বাংলাদেশ তাদের গ্রিপে থাকবে। সো ডক্টর খলিলের জন্য যেমন ক্যাম্পেইন করছেন, তেমন ডক্টর ইউনূস নিজের জন্য ক্যাম্পেইন করছেন, এবং ডক্টর ইউনূস মাল্টিপল অপশন খোলা রেখেছেন। তিনি বাংলাদেশের
রাষ্ট্রপতি হবার স্বপ্ন কিন্তু এখনো পরিত্যাগ করেননি। এর পাশাপাশি তিনি জাতিসংঘের মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করবার স্বপ্ন এখন দেখছেন। এবং এখন কথা হলো যে ডক্টর খলিলের নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে গিয়েছেন ডক্টর ইউনূস, তাহলে কেন এই গুঞ্জন উঠছে যে ডক্টর ইউনূস কি পালিয়ে গেলেন, তিনি কি আর দেশে ফিরবেন না? এর অন্যতম একটা কারণ হলো যে তিনি সাধারণত যখন ট্রাভেল করেন তার যাবার ব্যাপারে ইউনূস সেন্টার থেকে প্রেস রিলিজ দেওয়া হয়, সবাইকে বলা হয় তিনি প্রায়ই বিদেশে যান এবং তিনি প্রচারের আলোয় থাকতে পছন্দ করেন। এর বাইরেও এবার যে তিনি গিয়েছেন, তিনি সাধারণত তার সাথে অনেক বেশি লাগেজ থাকে না, কিন্তু এবার তিনি ব্যক্তিগত ব্যবহার্য প্রচুর জিনিসপত্র এই ভাড়া করা বিমানে নিয়েছেন এবং গোপনীয়তার মধ্য দিয়ে দেশ ত্যাগ করেছেন। এ কারণেই এই আলোচনাটা উঠেছে যে ডক্টর ইউনূস বোধহয় পালিয়েই গেলেন এবং সহসা তিনি দেশে ফিরবেন না। এবং এর পেছনে যে কারণটা বললাম যে বর্তমানে যে জিও পলিটিক্যাল সিচুয়েশন, যে আমেরিকা ভারত এদের সম্পর্কের যে নতুন একটা মাত্রা আমরা দেখতে পাচ্ছি, সব মিলিয়ে ডক্টর ইউনূসের জন্য একটা অনিশ্চিত পরিস্থিতি বিরাজ করছে। সো তিনি যেহেতু খুব শিয়ানা মাল, সুতরাং তার এই মুহূর্তে একটু সরে থাকার একটা প্রবণতা থাকতে পারে। যাই হোক, তিনি ফিরবেন কিনা সেটা আমরা তাড়াতাড়ি জানতে পারবো। তবে এই মুহূর্তে তিনি ডক্টর খলিলের ক্যাম্পেইন এবং তার আড়ালে নিজের ক্যাম্পেইন করা নিয়ে ব্যস্ত। তো এই হলো ডক্টর ইউনূসের দেশ ত্যাগ এবং সম্ভাব্য পলায়নের কাহিনী। এছাড়াও আজকে যখন আমি এই বাংলাদেশের মহিষ ডোনাল্ড ট্রাম্প নিয়ে এপিসোড করলাম, অনেকেই জানতে চেয়েছেন যে এখন সে কোথায়, কেমন আছে। তো তার সর্বশেষ আপডেটের জন্য আমি একটা ছোট্ট ভিডিও ফুটেজ দেখাই। জাতীয় চিড়িয়াখানা মিরপুরের পরিচালক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম এর এই কথাগুলো শুনে। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একটি মূল লক্ষ্যই হলো এখানে প্রাণী সংরক্ষণ। এখানে যে অ্যালবিনো মহিষটি আলোচিত হয়েছে, এটি আসলে আমাদের সরকারের যখন দৃষ্টিগোচর হয়েছে, সরকার এই প্রাণীটি সংরক্ষণের জন্যই চিড়িয়াখানায় পাঠিয়েছে। আমরা তার সুব্যবস্থা করেছি, আমরা তার পরিচর্যার জন্য যাবতীয় ব্যবস্থা আমরা করেছি। আচ্ছা, এই মহিষটি আনার ফলে কি দর্শনার্থীদের আরেকটু বাড়বে কি মনে করছেন আপনারা? আমরা কিন্তু এটি আসলে দর্শনার্থীর কাছে তাদেরকে প্রদর্শনের উদ্দেশ্যে এখানে আনিনি, এটা আমাদের সংরক্ষণের জন্য এখানে আসা এটিকে। আর যেহেতু চিড়িয়াখানা এটি থাকবে, দর্শনার্থী এটা উপভোগ করবে। আমরা আমাদের এখানে যখন এই প্রাণীটি এসেছে, এর সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা আমরা করব। আমরা এটা রাখার জন্য একটি শেড প্রস্তুত করেছি, শেডের জীবাণু নাশক ব্যবহার করেছি। তার জন্য যে খাবারের পাত্র, পানির পাত্র, সেগুলোকে জীবাণুমুক্তকরণ, সেই কাজগুলো আমরা করেছি। তার উপর একটি শেড নির্মাণের অলরেডি ওই খাঁচা একটি শেড আছে, তারপরও তার খাবারের পাত্রের উপর একটা পৃথক শেড নির্মাণে আমরা ব্যবস্থা করেছি। তার স্বাস্থ্য পরীক্ষা করেছি আমরা, সে সম্পূর্ণ সুস্থ রয়েছে। আমরা আমাদের ওখানে সার্বক্ষণিক অ্যানিম্যাল কেয়ারটেকার রেখেছি, আমাদের কর্মকর্তা রেখেছি, তারা এটি সবসময় দেখভাল করছে। আজকে যেটা হয়েছে যে আজকে চিড়িয়াখানায় অসংখ্য মানুষ গিয়েছে, একেবারে বাদ ভাঙা ভিড় যাকে বলে। এমনিতেই এসব উৎসবের দিনে চিড়িয়াখানা অনেক মানুষ যায়, তবে এবারের দর্শনার্থীদের প্রধান দাবি ছিল তারা ডোনাল্ড ট্রাম্পকে দেখতে চায় এবং ডোনাল্ড ট্রাম্পকে দেখার জন্য প্রচুর ভিড় হয়েছে। একদিকে বিশ্ব গণমাধ্যমের আলোচিত এই ডোনাল্ড ট্রাম্প, তিনি এখন বাংলাদেশের ঢাকার মানুষের মানে দর্শনীয় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি